আমাদের মূল এগিয়ে যাওয়া সেটা হচ্ছে আমরা এক ধরনের কারফিউ মাথায় বহন করছি। সুমনের গানের লাইন বলতে হয় মগজের কারফিউ। সেই কারফিউটা কিন্তু আমার রাষ্ট্রের কারফিউ, সেই কারফিউটা আমার আইন ব্যবস্থার সংবিধানের কারফিউ, যেটা নিয়ে আমার বদ্ধ ঘরেও মনে হচ্ছে কেউ দেখে ফেললো না তো, কেউ বুঝে গেল না তো আমি একটা অপরাধের আদরের ভাষায় ঢুকে পড়েছি। এইটা কিন্তু এই যে একটা পারসিকিউটরি জায়গায় আমরা চলে যাচ্ছি, যেখানে কোথাও যেন নজরদারি না থাকলেও মনে হচ্ছে হ্যাঁ বোধহয় নজরদারি আছে, সবসময় মনে হচ্ছে আমার কেউ ভয় দেখাচ্ছে, আমার শত্রুতা করবে, আমার ক্ষতি হয়ে যাবে। বহু সময় যেটা আমরা দেখতে পাই রত্নাবলীতে, যে দুটি মানুষ তারা হয়তো একটি সমলিঙ্গের কাপল, তারা জানেন যে ৩৭৭ নামক একটি বিষয়বস্তু আমার পরিবেশে আছে, হ্যাঁ তাদের দরজায় হয়তো কোনো পুলিশ বা কোনো আইনজ্ঞ কড়ানের এটা জানিয়ে যাচ্ছেন না, কিন্তু বন্ধ ঘরের মধ্যেও তিনি কি স্বতঃস্ফূর্ত হতে পারছেন? এক্স্যাক্টলি। এবং তার থেকে এই সূত্র ধরে আরেকটা জিনিস হয় যে যদি কোনোদিন পুলিশ কড়া নেড়ে ঢোকে, যেটা সম্ভাবনা আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে, যে সময় আমরা বাস করছি, সেই সময় বাবা তুমি বিদায় হও বলে আমরা আলোড়ন করছি, কারণ এমন একটা দিন হতেই পারে যেখানে আমার ঘরে নক করে পুলিশ ঢুকতে পারে এবং আমাকে তুলে নিয়ে যেতে পারে। সেই পুরোটা নির্ভর করছে কিন্তু আমরা কোন রাষ্ট্র ব্যবস্থায় বাস করছি এবং কেন আমরা ৩৭৭কে সংবিধান থেকে উড়িয়ে দিতে চাইছি। ঠিক তাই, একদমই তাই। এবং আমার মনে হয় এইখানেই কিন্তু মনোসামাজিক প্রভাবের কথা যদি বলতে হয় রত্নাবলী দিয়ে, যে সমকামিতা বা না বিষমকামিতা রোগ নয়, কিন্তু সমকাম ভীতি প্রায় রোগের পর্যায়ে চলে যাচ্ছে। এবং এটা কিন্তু সামাজিক স্তরের একটা সমস্যা। যে মানুষগুলো আমাদের কাছে আসছেন তারা কিন্তু আমার একজনের সাথে সম্পর্ক হয়েছে বলে সে কষ্টে আসছেন না, আসছেন এই কারণে যে আমি যতটা সমলিঙ্গের সম্পর্কে ঢুকি তার ফলে যা ঝড়ঝাপটা আমার পোয়াতে হচ্ছে আমি সেটা সামলাতে পারছি না। সেখানে আমার নিজের ওপরে একটা আইনি নজরদারির ভয় রয়েছে, সমাজের নজরদারির ভয় রয়েছে। রত্নাবলী যেটা বলছিলেন যে পরিবারের লোকেদের দেওয়া বিয়ের চাপ রয়েছে, এবং বিয়ের আরেকটা যেটা খুব নেগেটিভ কনোটেশন এই ক্ষেত্রে প্রযোজ্য রত্নাবলী, এক তো যে দুটি মানুষ তারা হয়তো সমলিঙ্গে ছিলেন, পরস্পরকে ভালোবাসতেন, তাদের দুজনকে ঘর ধরে দু জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হলো। আচ্ছা যাদের সাথে দেওয়া হলো বেচারারা তারা কি অপরাধ করেছে বলো তো? এক্স্যাক্টলি। একটা ফোন আছে, একটু নিয়ে নিই। নিশ্চয়ই। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার রত্নাবলী। হ্যাঁ নমস্কার। টিভিটা প্লিজ স্তব্ধ করতে হবে। হ্যাঁ সরি, আমি অ্যাকচুয়ালি কথা বলতে বলতে ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি জাস্ট এই ডিসকাশনটা শুনছি, আমি এমনি রেগুলার ভিজিটার, আমি প্রোগ্রামটা দেখি লিসনার। আমি একটা বেশ কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়। টপিক ইউ আর টকিং অ্যাবাউট 377, হ্যাঁ, which is distinguishing how we should act. Sexual how we should act as a male, female, how we should act and what is right, what is wrong. I want to say there are 7 colors, mainly 7 colors in this world, and we can make out of that 7 colors millions and millions of colors. lovely. So why should this be specifically said that we can do this and we cannot do that? If we can do this, this is right. If we do this, this is wrong. Where is right and wrong appears? I don't understand this 377 Act at all. মানে আমি বুঝতেই পারছি না যে এটার কোনো জরুরি আছে আউটডোর কি নেই। ইট ইজ ভেরি ভেরি পার্সোনাল। যখন সৃষ্টি হয়েছে, ইট ইজ নট বেসড অন মানে কি বলবো, আমি বুঝতেই পারছি না এটাকে কি ভাষা দেবো। মানে আমি তো কিছু বুঝতেই পারছি না কি এটাকে কি বলা হবে। ওয়াই দিস ইজ সো মাচ প্রিসাইজ। আমরা তো এত প্রিসিশনের কোনো মানেই বুঝতে পারছি না যে ওয়াই ইট শুড বি লাইক দিস। কি একটা তলোয়ারের মতন আমার মাথার উপরে সবসময় একটা বুঝতে থাকবে যে আই এম আন্ডার 377, তখনই মনে হচ্ছে মাথার উপরে একটা তলোয়ার লটকাচ্ছে। একদম, অনেক ধন্যবাদ। এবং এই যে ভয়টা, এই ভয়টাকে রেজিস্ট করে আমাদের সবাইকে পথে নামতে হবে এবং সবাইকে পথে নেমে বলতে হবে যে এটা একটা আননেসেসারি খাড়া, যেটা আমাদের মাথার উপরে আমাদের ভয় দেখানোর জন্যে ঝুলিয়ে রাখা হয়েছে, আসলে রাষ্ট্রীয় কন্ট্রোল নেওয়ার জন্য, কেমন সোশ্যাল অর্ডার মেনটেন করার জন্য। এইটা আমাদের আপনাদের মতন মানুষদেরই বেরিয়ে আসতে হবে। খুব জরুরি ফোনটা, এবং আমার যেটা খুব ইন্টারেস্টিং লাগছিল, উনি বারবার তো বুঝতেই পারছি না
বিশ্বাস করুন এই হাস্যকর জায়গাটাই কিন্তু আমরা প্রশ্ন তোলার চেষ্টা করছি যে সত্যি যেটা তো বুঝতে পারার নয়। এবং উনি খুব সুন্দর বলছিলেন যে আমরা যে 7টা রং নিয়ে আমি প্রায় মানে প্রাইড ওয়াকের রং আপনার ফোনের মধ্যে পেলাম, যেটা সমকামী মানে না একদম। বিষমকামী আন্দোলনকে তো আমরা সিম্বলাইজ করা হয় রামধনুর রং দিয়ে। তো সেইটা আপনি নিজেই কিন্তু অ্যাসোসিয়েট করলেন এবং বললেন যে এটা তো নানান রঙের একটা মেলবন্ধন হতেই তো পারে। একদম। মুশকিলটা হচ্ছে সেভাবে তো ভাবছি না আমরা, অন্তত আইনজ্ঞের ক্ষেত্রে। মানে আমার যেটা ভালো লাগছে অনুত্তমা, যে আজকের এই আলোচনা করতে করতে আমরা অনেক বন্ধুদের পেলাম যাদের হয়তো আমরা সচরাচর দেখতে পাই না, ঠিক। যারা আসলে অন্যরকম করে ভাবেন, Absolutely. এবং অনেকের ফোন হয়তো আমরা আজকে পাইনি যারাও হয়তো অন্যরকম করে একদম তাই। ভাবেন। আমার তাদের কাছে আবেদন রইল যে রাস্তায় নামবেন যদি মনে করেন, আর তা না হলে নিজেদের মধ্যে ছোট ছোট করে এই ধরনের কথাগুলো বা ডায়লগগুলো জারি রাখুন। একটা ফোন আছে, একটু নিয়ে নিন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি জগৎপুর তাপস রায় বলছি। হ্যাঁ, বলুন। এটা আপনার যে একটু আগে কিছু আলোচনা হচ্ছিল যে একজন পুরুষ একজন পুরুষকে যদি আদর করে তাহলে সেটা একটা অহেজ আছে। হ্যাঁ, হুম। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যদি একজন পুরুষ যদি নারীকে ধরে আমরা যদি হাত ধরে বা জমি ধরে সেটাকে আমরা একজন হিসেবে করি প্র্যাকটিক্যালি। রাস্তা দিয়ে যদি একটা পুরুষ একজন পুরুষকে হাত দিয়ে ধরে দেবো আমরা কিন্তু মাইন্ড করবো না। কিন্তু যদি একটা পুরুষ যদি কোন মহিলাকে হাত ধরে রাখলে কিন্তু আমার সেটাকে একটা অপেন ধরে দেবে। হুম। তাহলে যদি কোনটা কি? অনেক ধন্যবাদ। দুটোই ঠিক। দুটোই ঠিক যতক্ষণ দুটোতেই দুটো মানুষের সম্মতি আছে। তবে এখানে আমার মনে হয় একটা প্রশ্ন বোধহয় একটু উঠে এলো আপনাদের, সেটা হচ্ছে পিডিএ, পাবলিক ডেমনস্ট্রেশন অফ অ্যাফেকশনের একটা সেইটা উঠে এলো, এবং আমার মনে হয় যে আবারও যেটা উঠে এলো সেটা হলো আমাদের নিজেদের মধ্যে যে সুচিতা বোধ আমরা তৈরি করে রাখি, অর্থাৎ আমার চারপাশটা যেন পবিত্র থাকে, সুন্দর থাকে, পরিষ্কার থাকে। সেখানে ওই যে অনুত্তমা যেটা বলছিলেন যে এই যে সেক্সের মধ্যে একটা আষ্টে গন্ধ, সেইটাকে আমরা ভীষণ মাথায় করে চলি, কিন্তু প্রশ্নটা কিন্তু সেটা নয়। যখন আমি পুরুষে পুরুষে চুম্বনের কথা বলেছিলাম এবং হেনস্থার কথা বলেছিলাম, সেখানে হলো বিষমকামী কাপলদের দিকে হয়তো তাকাবে, কিন্তু তাদেরকে ধরে পুলিশ স্টেশনে একদম এনে তার উপরে নির্যাতন করবে না। Absolutely. তার ব্যাগ থেকে তার সমস্ত জিনিসপত্র বের করে তার ভ্যাসেলিনের কৌটো দেখিয়ে কটূক্তি করবে না। এইখানটাই হলো তফাৎ। খুব বড় দরকার আছে রত্নবলিদি, যে যখন দুটি পুরুষকে আমরা একসঙ্গে দেখছি হাত ধরে হাঁটছে, বা দুটি নারীকে একসঙ্গে দেখছি হাত ধরে হাঁটছে, যদি তাদের লিঙ্গ সত্তার বহিঃপ্রকাশের মধ্যে সেইভাবে আমাদের কোনো স্টিরিওটাইপ ধাক্কা না খায়, অর্থাৎ মানে আরো যদি আমরা খুব সহজ করে বলি যে একটি নারী যাকে দেখে আমার নারীই মনে হচ্ছে, তার মধ্যে আমরা পুরুষত্ব সেভাবে পাচ্ছি না, বা একজন পুরুষ তার মধ্যে সেইভাবে নারীত্ব পাচ্ছি না, এবং সেখানে দুটি পুরুষ একে অপরের হাত ধরে হাঁটছে, নারী নারীর হাত ধরে হাঁটছে, আমরা অ্যাকচুয়ালি হোমোসেক্সুয়ালিটিকে একটা ডিনায়ালেও তো রাখি, যে কারণে ওটা নিয়ে আমরা তখন আর ভাবি না। দুটো মানুষ তারা যদি সমলিঙ্গের হয়, তাদের যুদ্ধ অন্য অনেক স্তরেও থাকে, মনোসামাজিক স্তরে। তারা হয়তো চাইছে যে তুমি আমাকে একটা কাপল হিসেবে দেখো, কিন্তু তাকে কাপল হিসেবে দেখা হচ্ছে না, তাকে একটা অন্য ভূমিকায় অবতীর্ণ হয়ে যেতে হচ্ছে। আমরা বোধহয় বন্ধু বন্ধু, বা আমরা বোধহয় ভাই বোন, বা আমরা বোধহয় বোন বোন, ভাই ভাই। এই যে ভূমিকাটায় সে অবতীর্ণ হচ্ছে, কেন অবতীর্ণ হচ্ছে, কেন সে জোর গলায় বলতে পারছে না আমরা দুজন প্রেমিকা, আমরা দুজন প্রেমিক, কেন বলতে পারছে না? তার কারণ 377 এবং 377 পরবর্তী পূর্ববর্তী আমাদের সামাজিক নানান প্রহিবিশন, নানান নিষেধাজ্ঞা সে তো মাথায় বহন করছে। আমার খুব ক্লোজ একটি দম্পতির ক্ষেত্রে আমার এটা প্রায়শই মনে হয় যে তাদের যে এই স্বতঃস্ফূর্ত করে বলা যে আমরা দম্পতি, সেইটা কিন্তু তারা বলতে পারছেন না। তার কারণ হলো আমরা সেই 377-এর পক্ষে একটা পরিবেশ তৈরি করে রেখেছি বলে। আমার মনে হয় যে এখন যে জায়গায় আলোচনাটা নিয়ে আমরা ফেলেছি, সেটা কিন্তু শুধুমাত্র যৌন ক্রিয়া এবং যৌন সত্তাটা কি সেটা নয়। আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে এই যৌন ক্রিয়া বা যৌন সত্তার প্রভাবে আমাদের ইমোশনাল রেসপন্স কি হচ্ছে। একটা তো আইনি রেসপন্স থাকে, একটা সামাজিক রেসপন্স থাকে, কিন্তু আমরা
সাইকোলজিক্যালি কিভাবে রেসপন্ড করছি একটা ধারাকে বা একটা সিচুয়েশনকে, সেইটা নিয়ে আমরা ফিরবো। বিরতি, একটা ছোট্ট বিরতি নিতে হবে। একদম। কিছু বলবি তো? না, ফিরে বলছি। ঠিক আছে। এখনো অনেক ধরনের ক্রিয়েশন হয়তো জানি না, যেমন ওরাল সেক্স 1962 তে প্রথম আমেরিকাতে হয়েছিল। এখনো অনেক কিছু ফ্যান্টাসি হয়তো আসতেই পারে, কিন্তু সেইটাকে আইনের একটা ছাপ লাগিয়ে একদম সবকিছু বন্ধ করে দিয়ে স্বাধীনতাটাকে এরকম ভাবে আটকে দেওয়ার আমার মনে হয় না কোনো দরকার। যেখানে আমরা এত প্রগতিশীল চিন্তা ভাবনার মধ্যে রয়েছি, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই সমস্ত আইন করার আগে আমাদের মনে হয় সরকারের উচিত সেখানে সাইকিয়াট্রিস্ট এবং ডাক্তারদের একটা পরামর্শ নেওয়া, এবং সেই ক্ষেত্রে যাতে মানুষের উপরে এরকম এফেক্ট না হয়। একদম। খুব ভালো একটা প্রসঙ্গ। শুধু একটা কথা বলতে চাই যে আইন বদলাবার ক্ষেত্রে পার্লামেন্টারিয়ানদের একটা বিশাল জায়গা রয়েছে, কেমন, এবং সেই আইনের ওপরে মতামত দেওয়ার জন্য কিন্তু সবটাই খোলা। কাজেই যে কোনো সাইকিয়াট্রিস্ট, যে কোনো মনোবিদ, যে কোনো অ্যাক্টিভিস্ট সবাই কিন্তু সেটার উপরে মন্তব্য করতে পারেন যখন আইনটি পাবলিক ডোমেইনে আসে, যখন জনপরিসরে সেটাকে তুলে ধরা হয়। যেমন ধরুন এখন দুটি আইন ড্রাফট পর্যায়ে আছে, একটা হলো মেন্টাল হেলথ কেয়ার বিল আর আরেকটা হলো পার্সনস উইথ ডিসেবিলিটি বিল। এই দুটো বিলই জনপরিসরে আছে, পার্লামেন্টারিয়ানরা এক প্রকার একপ্রস্ত করে দিয়েছেন, আমরা তার উপরে কিন্তু মন্তব্য করতে পারি। এবং 377 কিউরেটিভ এবং 377 কিউরেটিভ। প্রশ্নটা হচ্ছে যে অবশ্যই সেটা করা যেতে পারে এবং সেটা করা উচিত। তবে আমার মনে হয় তথাপি আপনি যেটা বলছিলেন সেটাও খুব জরুরি, কারণ একবার গঠনটা হয়ে গেলে তখন তো অনেকটা লড়াইয়ে নেমে পড়তে হয় আমাদের। তো আমার মনে হয় সেদিন থেকেই কোনটা খুব ইম্পর্টেন্ট, যে নিশ্চয়ই একদম কনস্ট্রাকশনাল লেভেলে যদি সর্বস্তর থেকে, মানে আমার যেটা নিজের ইনফ্যাক্ট বরাবর মনে হয় 377 বলুন বা এই জাতীয় আইনের ক্ষেত্রে, যে স্বাভাবিক অস্বাভাবিকটা কি আইন বেটার বোঝে নাকি যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে, যে আচরণের স্বাভাবিকতা অস্বাভাবিকতাটা আমি শুধুমাত্র আইনের কাছ থেকে কেন শুনবো রত্নাবতী? সেখানে মানসিক স্বাস্থ্য কর্মীদের তো একটা ডেফিনেটলি বড় বলবার জায়গা থাকে, কারণ অন্য ক্ষেত্রে কোন আচরণ স্বাভাবিক বা অস্বাভাবিক নিয়ে তো আমরা তাদের ক্লিনিকের দ্বারস্থ হচ্ছি। সেক্ষেত্রে যৌনতার স্বাভাবিকতা অস্বাভাবিকতা রাষ্ট্র বা আইন কেনই বা শেষ কথা বলবে? সেখানে কেন এই মানুষগুলোর থেকে শোনা হচ্ছে না, যেখানে তাদের ম্যানুয়ালে মানসিক রোগের জায়গা থেকে বহুদিন আগে এটি বিদায় হয়েছে? একদম তাই। সেখানে আমার মনে হয় আপনার বক্তব্যের ডেফিনেটলি একটা বিরাট প্রাসঙ্গিকতা আছে। আমরা যদি একটু ইনফ্যাক্ট ওনার প্রসঙ্গটা ধরেও আমরা কথা বলতে পারি, সেটা হলো যে বোর্ড না হয় গঠন হলো, বোর্ড গঠন হয়ে পুরো প্রসেসটা, পুরো প্রক্রিয়াটা কি শুধুমাত্র বৌদ্ধিক স্তর থেকে করবে, নাকি এই ধরনের বোর্ড বা মানুষের দল বা অ্যাক্টিভিস্টদের দল বা যারা ভুক্তভোগী তাদের দল এইটার রেসপন্স, ইমোশনাল রেসপন্সটা ঠিক কি করবে? আমার কাছে সেইটা অনেক বেশি আমার মনে হয় খুব জরুরি একটা জায়গা থেকে আনলে, কারণ অনেক সময় আমরা যখন একটা যুদ্ধ করি, আন্দোলন করি, আমরা যখন সেটা নিয়ে তর্ক বিতর্কে যাই, আমরা বুদ্ধিটাকে নিয়ে বেশি মাথা ঘামাই, কোথাও যেন ইমোশন বা আবেগ ও প্রান্তিকতার আওতায় চলে যায়। কিন্তু আমরা কথা বলছি যে মূল বিষয়টা যেটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু আবেগ এবং অনুভূতি। অ্যাবসলিউটলি। কিন্তু আমাদের নিজেদের ডিবেট স্তরে আবেগটা যেন কোথাও একটা মার্জিনালাইজড একটা এলিমেন্ট হয়ে যায়, সেখানে আমার কগনিশনটা যেন একটা ওপরে একটা চেয়ার নিয়ে বসে আছে। এই যে আমি আদর করব কাকে, আমার ফ্যান্টাসি কি হবে, আমি কার প্রতি আমার কাম জন্মাবে, পুরোটাই তো মানসিক একটা প্রক্রিয়া। এবং আমার মনে হয় রত্নাবতী আরেকটা জায়গা আমি এখানে একটু সংযোজন করবো। তুমি যখন বলছো যে আবেগের স্তরে আবেগটাকে আলাদা করে আমাদের একটু সংবেদনশীল হয়ে ধরতে হবে, দেখতে হবে, কারণ আবেগকে আমরা বড় বেশি অসার করে দিচ্ছি, করে দিয়ে আমরা বৌদ্ধিক প্রক্রিয়াকে নিয়ে অ্যাকচুয়ালি অনেক বেশি মাথা ঘামাচ্ছি। আমার মনে হয় সেই কনটেক্সটে আরেকটা জায়গা আমাদের দেখতে হবে, যে রিলেশনাল রেসপন্স। অর্থাৎ এই যে আমরা বলছিলাম যে 377 বলুন, আইনি যুদ্ধ বলুন, সে তো ঘরের বাইরে। সত্যি সত্যি দুটি মানুষ, তারা হয়তো সমলিঙ্গে, তারা হয়তো এক ধরনের দাম্পত্য নিয়ে এই শহরেই আছেন,
তারা একে অপরের সঙ্গে রয়েছেন, সেখানে আর কেউ হয়তো উপস্থিত নেই, সেখানে এই যে তারা সমাজের কাছে নিজেদের সম্পর্ককে নিয়ে স্বতঃস্ফূর্ত হতে পারছেন না, তাদের আবেগের স্তরে, তাদের নিজেদের সম্পর্কের রসায়নের স্তরেও একটা বদল ঘটে যাচ্ছে, যেখানে যে ভূমিকাটা সমাজের সামনে আমাকে কোথাও অভিনয় করতে হচ্ছে, সেই অভিনীত ভূমিকাতে আমি ব্যক্তিগত স্তরেও নেমে পড়ছি। অর্থাৎ সমাজের কাছে যদি আমরা শুধু বন্ধু বন্ধু, বোন বোন, ভাই ভাই করি, কোথাও যখন তারা একে অপরের সাথে একেবারে ব্যক্তিগত স্তরে রয়েছে, তখনও কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে সেই প্রেমের ভাষা, আবেগের ভাষায় পৌঁছতে দ্বিধান্বিত হচ্ছে। এবং ঠিক এখানে আমি যে যোগটা দেখতে পাচ্ছি, আমি না বলে পাচ্ছি না, সেটা হলো যে আবারও কনসেন্টের একটা ভূমিকা আছে। অর্থাৎ কোথাও আমরা নিজেরা কনসেন্ট দিই না, সেই স্বতঃস্ফূর্ত ভূমিকায় অবতারণা করে যাতে আমরা আনন্দ সম্ভোগ সুখ পেতে পারি। অর্থাৎ কনসেন্টটা শুধুমাত্র কিন্তু বৌদ্ধিক স্তরের বিষয় নয়। অ্যাবসলিউটলি। এবং এই আদরের মধ্যে ফোন আছে কি? না না না, এই আদরের মধ্যে, এই কনসেন্টের মধ্যে যদি আমরা আমাদের নিজেদের ভেতরকার তাগিদগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, যদি সেটাকে ধরতে না পারি, বুঝতে না পারি, তাহলে কিন্তু বৌদ্ধিক স্তরেও যুদ্ধটা করতে পারবো না। কারণ এই বৌদ্ধির সাথে আবেগের এই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেলে আমার ভাষা, আমার আন্দোলনের ভাষাও যান্ত্রিক হয়ে যাবে। সেখানে আমার বিশ্বাসের ভাষাটা ফুটে উঠবে না। কেন? কোন তাগিদ থেকে বলছি যে আপনাদের মধ্যে অনেকে ফোনে বলছেন যে তাহলে তো এটা কি করে সম্ভব, এখানে কি আমরা তাহলে আমাদের ক্ষেত্রেও কি প্রযোজ্য? এখানে আমরা আবেগটা শুনতে পাচ্ছি এবং আমাদের আবেগ আপনাদের আবেগকে ছুঁচ্ছে বলে এই ফোন কলস গুলো আসছে। এক্স্যাক্টলি। এই আবেগ দিয়ে যদি আন্দোলনটা না হয়, শুধুমাত্র খাতায় কলমে দেখো দেখো এটা কিন্তু প্রাকৃতিক, এটা অপ্রাকৃতিক, আইন এটা বলে না দিয়ে আন্দোলন বেশি দিন চলে না, কিন্তু তাতে আন্দোলন নিয়ে যায়। এবং আমার মনে হয় এটা এই জায়গাটাতে বোধহয় এটাও একটু উল্লেখ করা প্রয়োজন রত্নাবলী, যে মনোসামাজিক স্তরে যে কি আমরা আরেকটু তোর কাছ থেকে একটু জানতে চাইবো অনুত্তমা, যে এই যে অসাড় হয়ে যাওয়া, এই যে আমরা খুব ব্যক্তিগত স্তরেও আর স্বতঃস্ফূর্ত হতে পারি না, তার ফলে আমাদের মন খারাপ হয়, তার ফলে আমাদের হীনমন্যতা হয়, তার ফলে আমাদের আত্মপ্রত্যয়ের অভাব ঘটে। আমরা তার বাইরে আমাদের যা যা ভূমিকা রয়েছে, যেখানে যা যা করতে হবে, যদি আমি পড়াই, শিক্ষকতা করতে হবে, যদি আমি অ্যাক্টিভিজম করি, আমি অ্যাক্টিভিজম করতে হবে, সেই জায়গাগুলোতেও এর প্রভাব পড়ে নিঃসন্দেহে। অর্থাৎ 377 শুধু শোবার ঘর নয়, এখন একেবারে কাজের জায়গায় গিয়ে পর্যন্ত পৌঁছে গেছে। এইটার হলো এই রকম তার দুর্বিনীত তার প্রভাব। কোথাও একটা এই যে দুটো মানুষ তারা স্বতঃস্ফূর্ত হতে পারছেন না, এই যে মানে বিখ্যাত লাইন, গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে, ছড়াবেটা কি করে রত্নাবলী? সে যদি দরজা জানলা খুললেই মনে হয় বাইরে আমার আইনের চোখ রয়েছে বড় বড় করে তাকিয়ে, সে তো ছড়াতে পারছে না। এবং সে কেন ছড়াচ্ছে না? কারণ সে পরিণতিকে ভয় পাচ্ছে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভালো আছি ভালো থেকো। আজকে আমার সাথে রয়েছেন মনোবিদ ডক্টর অনুত্তমা ব্যানার্জি। আমরা আজকে 377 আদর এবং এই মুহূর্তে 377 আদর এবং তার আবেগগত প্রতিক্রিয়া নিয়ে কথা বলবো। একটা ফোন আছে, দ্রুত নিয়ে আলোচনা একদম। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার রত্নাবলী দি, অনুত্তমা দি, আপনাদের দুজনকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক 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 ভালোবাসা, অনেক আদর। আপনাদের সাথে কথা বলতে পেরে আজকে খুব ভালো লাগছে। যে অনেক সময় ট্রাই করি, পাই না, সেটা তখন খারাপ লাগে। যাই হোক, আমি প্রশ্নটাই ডিরেক্টলি করতে চাই। আসলে আমি OSW করেছি আর কি, সেই যাই হোক, এখন আমি এই প্রফেশনটাতে ডিরেক্টলি নেই, এখন গৃহবধূই আপাতত, এবং আইন নিয়েও পড়াশোনা করেছি, আমি কিছুদিন অ্যাডভোকেসিও করেছি। যাই হোক, আমি বলতে চাই যে আমাদের দেশ যখন এত সব দিক থেকে এগিয়ে চলেছে, 130 কোটি ছাড়িয়ে গেছে যেখানে জনসংখ্যা, এবং আমাদের পার্লামেন্টেরিয়ানরা বলুন, আইনটা তো পার্লামেন্ট থেকেই পাস হয়, সেক্ষেত্রে সেখানে অনেক মানুষ থাকেন যারা মানে আইনের দিকটাই তারা দেখে আইনগুলো বানান, কিন্তু সেই এমন কিছু কিছু আইন থাকে যেগুলোতে আমার মনে হয় যে ডাক্তার বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট তাদেরও একটা বোর্ড গঠন করে এই সমস্ত ক্ষেত্রে অন্তত দেখা উচিত যে তাদের মতটাও কতটা ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে। কারণ এই সেক্সুয়াল ব্যাপারগুলো মানুষের একটা ফ্যান্টাসির জায়গা, এখান থেকে